জামাতের রাজনীতির যে ঐতিহাসিক বাস্তবতা সেখানে সে কখনোই 6 থেকে 8%-এর বেশি ভোট পায় নাই। আবার সিটের হিসাবেও সে এককভাবে অথবা জোটের রাজনীতি করেও 18-এর বেশি সিট পায় নাই, 2জন মহিলা সংসদ সদস্য ছিল। সেক্ষেত্রে জামাতকে প্রমাণ করতে হবে যে সাডেনলি গত 16 বছরের এই জুলুম নির্যাতনের পরে সাডেনলি বাংলাদেশের রাজনীতিতে এমন কি ঘটেছে যেখানে তাদের ব্যাপারে মানুষের আগ্রহ তৈরি হয়েছে, তাদের ব্যাপারে মানুষের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, বিশেষ করে তরুণরা তাদের রাজনীতির ব্যাপারে আকাঙ্ক্ষিত হচ্ছে। সাবেক আইজিপির স্বীকারোক্তিকে কিভাবে দেখছেন? এখন আরো অনেকেই অপরাধের কথা স্বীকার করে আত্মসমর্পণ করলে সাজা কি তাদেরকে মওকুফ করা হবে? দেখেন, রাজসাক্ষী হওয়ার একটা কালচার সারা দুনিয়াতে আছে। আপনি একটা অপরাধের মূল অপরাধী, বড় অপরাধীদেরকে ধরবার জন্য যদি আপনি সাহায্য করেন ছোট অপরাধী হয়েও, সেক্ষেত্রে তাদেরকে ক্ষমা করে দেওয়া, সাজা মওকুফ করা অথবা সাজা কমিয়ে আনার মতো বাস্তবতা সারা দুনিয়ার লিগ্যাল সিস্টেমে আছে, যেটাকে বাংলাদেশের আইনে অ্যাপ্রুভার বলা হচ্ছে রাজসাক্ষী হওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে প্রথমত হচ্ছে আমি চৌধুরী মামুন সাহেবকে আমি ওয়েলকাম করতেছি, স্বাগত জানাই তার সিদ্ধান্তকে। কারণ তিনি কমান্ড সিস্টেমের অংশ ছিলেন, তিনি এই গণহত্যার অংশ। তার সর্বোচ্চ সাজা হবে বাংলাদেশের আইনে, ইতিমধ্যে যে এভিডেন্স আসছে সেখান থেকে যদি সে বাঁচতে চায়, রাষ্ট্রকে হেল্প করলেই তার বাঁচার সুযোগটা সবচেয়ে বেশি। এবং সেক্ষেত্রে সে যে সাক্ষী হওয়ার সিদ্ধান্ত দিয়েছে সেটার মাধ্যমে বিচারটাও প্রক্রিয়াধীন যেটা আছে এটা ত্বরান্বিত হবে এবং জেনুইন ক্রেডিবল এভিডেন্সের মধ্য দিয়ে হাসিনা এবং তার গ্যাংকে বিচারের মুখোমুখি করা যাবে। অতএব সেইটা একটা ঐতিহাসিক জায়গা, রাইট সিদ্ধান্ত, এবং সেটা লিগ্যাল প্রসেসে তাকে সাজা মওকুফ করা অথবা কমিয়ে দেবার কালচার সারা দুনিয়াতে যেটা আছে সেটা অবশ্যই ট্রাইব্যুনাল বিবেচনা করবে। এনসিপির পদযাত্রাকে কিভাবে দেখছেন? এনসিপি কি রাজনীতিতে খুব ভালো কিছু করতে পারবে বলে মনে করেন? প্রথম কথা হচ্ছে যে এটা তো খুবই আশা জাগানিয়া একটা ব্যাপার, যেটা বলা হচ্ছিল যে এনসিপি কোনো উদ্যম উচ্ছ্বাস নাই, এনসিপির প্রতি মানুষের আগ্রহ হারিয়ে গেছে, এনসিপি তো ফুৎকারে চলে গেছে, এনসিপির কোনো সমর্থক বাহিনী নাই। এইভাবে বহুভাবে এনসিপিকে হেয় করা, ছোট করার কাজ আমরা দেখেছি। কিন্তু এই পদযাত্রা যেটা দেখলাম, প্রত্যেকটা জেলাতে যেই মানুষের ঢল নেমেছে এবং বিশেষ করে যুবকদের, যুবক যুবতী তরুণদের যে ঢল নেমেছে সেটা মারাত্মকভাবে আমাদেরকে আশান্বিত করেছে। এবং আমরা 24-এ ফিরে গেছি ইনফ্যাক্ট সবাই, যে সেই নস্টালজিক হওয়ার মতো জায়গা, যে জুলাই আগস্টে যেভাবে আওয়াবিলের মতো পাখিরা নেমে এসেছিল সারা দেশে, সেই তরুণ তরুণীরা আবারও এই জুলাই আগস্টের পদযাত্রায় অংশগ্রহণ করছে, নতুন রাজনীতির প্রতি যে আশান্বিত হচ্ছে, এটা সার্টেনলি আমরা স্বাগত জানাই। এখন এই জায়গাটাকে কিভাবে পলিটিক্যালি কাজে লাগানো যায়, আসন্ন নির্বাচনে এটাকে ইলেকটোরাল পলিটিক্সে কিভাবে রূপান্তরিত করা যায়, সেই জায়গাটা নিয়ে এনসিপি কাজ করবে। বৃহত্তর যে ঐক্য গড়া দরকার নির্বাচনের স্বার্থে, এদেরকে রাজনীতিতে অ্যাকোমোডেট করবার স্বার্থে, সেই রাজনীতিতে তারা করবে বলে আমি আশা করছি। সম্প্রতি ক্ষমতায় যাওয়ার ব্যাপারে জামাতকে বেশ আত্মবিশ্বাসী দেখা যাচ্ছে, আপনার মতামত কি? দেখেন, ভোট দিলে যে কোনো দল ক্ষমতায় যাবে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে জামাতের রাজনীতির যে ঐতিহাসিক বাস্তবতা সেখানে সে কখনোই 6 থেকে 8%-এর বেশি ভোট পায় নাই। আবার সিটের হিসাবেও সে এককভাবে অথবা জোটের রাজনীতি করেও 18-এর বেশি সিট পায় নাই, 2জন মহিলা সংসদ সদস্য ছিল। সেক্ষেত্রে জামাতকে প্রমাণ করতে হবে যে সাডেনলি গত 16 বছরের এই জুলুম নির্যাতনের পরে সাডেনলি বাংলাদেশের রাজনীতিতে এমন কি ঘটেছে যেখানে তাদের ব্যাপারে মানুষের আগ্রহ তৈরি হয়েছে, তাদের ব্যাপারে মানুষের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, বিশেষ করে তরুণরা তাদের রাজনীতির ব্যাপারে আকাঙ্ক্ষিত হচ্ছে, সেই জায়গাটা আসলে আদৌ আছে কিনা। তারা সংগঠন হিসেবে অনেক মজবুত, কোনো সন্দেহ নাই, তাদের বিশাল কর্মী বাহিনী আছে, আর্থিকভাবে অনেক সচ্ছল সংগঠন। এই স্ট্রেংথের বাইরেও তার আসলে রাজনীতিটা আছে কিনা, সে 71 প্রশ্ন ডিল করতে পারছে কিনা, তরুণ যুবকদেরকে সে আকৃষ্ট করতে পারছে কিনা, এই বাস্তবতায় জামাতকে প্রমাণ করতে হবে যে আসলে সে সাধারণ মানুষের দল হয়ে ওঠার ব্যাপারে সে কতদূর এগোলো। তার উপরে ভিত্তি করবে জনগণ তাকে ভোট দেবে কিনা, জনগণ তাকে বেছে নেবে কিনা। দিন শেষে এটা অবশ্যই যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের সিদ্ধান্তই চূড়ান্ত। চরমনাই পীর সম্প্রতি তারেক রহমানের বিরুদ্ধে এক হাত দিয়েছেন, তিনি খাম্বা দুর্নীতি এবং 111-এর মাজা ভাঙার কথাও বলেছেন। এসব মন্তব্যকে কিভাবে দেখছেন? প্রথম কথা হচ্ছে যে অন্য রাজনৈতিক দলের সমালোচনা করা, ন্যায্য সমালোচনা করার এখতিয়ার গণতন্ত্রে প্রত্যেকটা রাজনৈতিক দলেরই আছে।
বাট অ্যাট দ্য সেম টাইম আমরা চাই যে রাজনীতিতে সহনশীলতা, সম্মান, মর্যাদা, মূল্যবোধ এই প্রত্যেকটা জিনিসের জায়গা যেন থাকে। এই জন্য আমাদের দলের পক্ষ থেকে আমরা যেটা করি, আমরা দলের ইস্যু নিয়ে কথা বলি, যে দল এক্স এই বিষয়ে এটা বলেছে, এটার সাথে আমরা একমত না। তো সেক্ষেত্রে আমরা বোধ করছি যে দল আকারে বিএনপির সমালোচনাটা মানে বেশি ন্যায্য। ব্যক্তি লেভেলে মানে সমালোচনা করলে যেটা হবে, মানে সম্পর্কটা বেশি তিতা হয়ে যাবে এবং রাজনৈতিক সম্মানের ভিতরে যে সম্পর্কটা থাকা সেটা নষ্ট হয়ে যাবে। বিএনপির সমালোচনা আমরাও করি, যেখানে ন্যায্য মানে প্রশংসা করবার দাবিদার তারা কাজ করেছে সেটা আমরা প্রশংসা করব। বিএনপি যেখানে পলিসি লেভেলে ভুল করছে, ফাউল কাজ করছে, সেটারও সমালোচনা আমরা করছি। রিসেন্টলি চাঁদাবাজির যে ঘটনাগুলো ঘটেছে, আমরা নাগরিক সমাজ, আমরা রাজনৈতিক দল সবাই এটার প্রতিবাদ করেছি এবং বিএনপি নিজেও এটার প্রতিবাদ করেছে। অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি অন্য রাজনৈতিক দলের সমালোচনা করার ব্যাপারে তাদের কর্মসূচি, তাদের কর্মকাণ্ড, তাদের ইস্যু নিয়ে কথা বলাটা মোর ন্যায্য দেন ব্যক্তিগত ব্যাপারগুলো নিয়ে কথা বলাটা আমরা মনে করি এটা সম্মান মর্যাদার সাথে যায় না। অনেকে বলেন তারেক রহমান দেশে ফিরলে সবকিছু ঠিক হয়ে যাবে, আপনি কি মনে করেন? দেখেন, সার্টেনলি একটা দলের নেতৃত্ব তো বাইরে থেকে দেয়া আর দেশে থেকে দেওয়ার ভিতরে মানে যোজন মানে ফারাক আছে। তো সেই জায়গাতে বিএনপির সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা যদি দেশে থাকেন, তিনি দলকে যেভাবে পরিচালনা করতে পারবেন, শৃঙ্খলার মধ্যে রাখতে পারবেন, তারপরে কর্মসূচি বাস্তবায়ন করতে পারবেন এবং সরকারের অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কার বিচারে যেভাবে সাহায্য করতে পারবেন, সাডেনলি দূরে থেকে এটা করাটা তার জন্য অনেক চ্যালেঞ্জিং। তারপরে উনি এটা করে যাচ্ছেন। তো সেক্ষেত্রে যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রেই নেতাদের দেশে থাকাটা বাইরে থাকার থেকে অবশ্যই এটা বেশি সহায়ক। আগামী নির্বাচন নিয়ে আপনার এবং আপনার সভাপতির প্রার্থিতা কেন্দ্রিক প্রস্তুতি কি? আমি বরিশাল ৩ বাবুগঞ্জ মুলাদি আসনে যাওয়া আসা শুরু করেছি গত রমজানের ঈদের পর থেকে। আমি যেটা করছি, আমি এলাকাবাসীর সাথে মিশছি, কথা বলে বোঝার চেষ্টা করতেছি যে এলাকাবাসীর আসলে দুঃখ কষ্টগুলো কি, তাদের রাজনীতিবিদদের কাছে তাদের আকাঙ্ক্ষাগুলো কি কি। তো সেই আকাঙ্ক্ষা বোঝার অংশ হিসাবে আমরা যেটা দেখলাম, অধিকাংশ মানুষেরই স্থানীয় সমস্যাগুলোর সমাধান তারা চায়। যেমন ধরেন, তারা তাদের হাসপাতালে ডাক্তার চায়, নার্স চায়, হাসপাতালে যাওয়ার যে পথটা আছে এই পথটা পাকা রাস্তা চায়, যেন এখানে অটোতে করে ভ্যানে করে চলে যাওয়া যাবে। নদী আছে প্রচুর আমার এলাকাতে, তারা চায় যে নদীগুলোর উপরে সাঁকো হয়ে যাক, ব্রিজ হয়ে যাক। এরপরে হচ্ছে স্থানীয় যে প্রশাসন আছে, মানে আপনার প্রতিষ্ঠানগুলো আছে, মসজিদ, মাদ্রাসা, মন্দির, তারপরে গির্জা, স্কুল, কলেজ, এই প্রত্যেকটা প্রতিষ্ঠানের মেরামত, সাহায্য সহযোগিতার ক্যাশ তহবিল সাহায্য চাচ্ছে। এই জিনিসগুলো আমি বোঝার চেষ্টা করছি আর কি, এবং করে প্রশাসনিকভাবে রাষ্ট্রের যেখানে যেখানে আমার ইন্টারফেয়ার করবার সুযোগ আছে, আমার তদবির করবার সুযোগ আছে রাষ্ট্রের সাথে জনগণের হয়ে, যে এই রাস্তাটা করে দেন, এই ব্রিজটা করে দেন, এই স্কুলটা মেরামত করে দেন, এই মসজিদে কিছু টাকা দেন, এই মন্দিরটা বানিয়ে দেন, সেটার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি। তো আমার প্রস্তুতির কাজ হচ্ছে যে আসলে আমার পারফরমেন্স, আমার কাজ দিয়ে আমি আস্থা অর্জন করতে চাচ্ছি, রাদার দ্যান আমি করে দেব ফিউচারে এটা করব সেটা করব। যেমন আমি আমার আসনের 2টা উপজেলার প্রায় 60টা রাস্তা পাকা করবার জন্য ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে আমি সুপারিশ করায় নিয়ে আসছি, এবং এটা অগ্রাধিকার ভিত্তিতে তারা ওই এলাকাতে এই কাজগুলো যেন তারা করেন, তারা এই ব্যাপারে মাননীয় উপদেষ্টা এখানে বরাদ্দ দিতে বলেছেন এবং কাজ করতে বলেছেন। আমার 2টা হাসপাতাল, আমার 2টা যে স্বাস্থ্যকেন্দ্র আছে উপজেলায়, সেটা নিয়ে আমি কাজ করেছি, আমি উপদেষ্টার সাথে দেখা করেছি, এটা করে দেবেন, এটার ব্যাপারে তারা কাজ করছেন ইতিমধ্যে। আমি বেশ কিছু প্রতিষ্ঠানের জন্য আপনার সরকারের কাছে তহবিল চেয়েছি, যে এই মসজিদে মাদ্রাসায় কিছু টাকা পয়সা দেন। ইতিমধ্যে 1-2টা প্রতিষ্ঠানে তারা টাকা পয়সা দিয়েছে, চাল দিয়েছে, তারপরে ক্যাশ টাকা দিয়েছে, আরও কিছুটা পাইপলাইনে আছে। এবং টিএনও মহোদয় যে আছে, স্থানীয় প্রশাসন, বরিশালের জেলা প্রশাসক যারা আছেন, তাদের সাথেও কথা বলেছি যে এই কাজগুলো কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। তো সেইভাবে সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি, যেটা এবি পার্টির আপনার মূল মোদ্দা কথা, সেইটা আমি আমার এলাকায় করে যাচ্ছি। পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু আপনার ফেনী সদরে নির্বাচন করবেন, ফেনী 1-এ। তিনি ওখানে যাওয়া আসা শুরু করেছেন, সংগঠন গুছাচ্ছেন, ইউনিয়নে কমিটি এবং নির্বাচনী সংগঠকদেরকে নিয়ে তিনি মিটিং করছেন, এলাকার সমস্যাগুলো বোঝার চেষ্টা করছেন এবং আগের থেকে অনেক বেশি এলাকা সংশ্লিষ্ট প্রোগ্রামাদিতে অংশগ্রহণ করবার চেষ্টা করছেন। তো এইভাবেই আমাদের আরও প্রায় 15-20 জন প্রার্থী, সম্ভাব্য প্রার্থী, তারা এলাকায় যাতায়াত করছেন, এবং আমাদের ওই কনসেপ্ট একটাই, যে এলাকাবাসীর সমস্যাটা কোথায়, কি করা যাবে, আমি কি উদ্যোগ নিলে এটা সমাধান করা যাবে। সম্প্রতি দেখেছেন ফেনীতে প্রচুর বন্যা হয়েছে,
দলের চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, আপনার দুর্যোগ ব্যবস্থাপনার দায়িত্বে যিনি উপদেষ্টা আছেন ফারুকী আজমের সাথে গিয়ে দেখা করেছেন, তার কাছে দাবি করেছেন এবং ফেনীর এই বন্যা অ্যাড্রেস করবার জন্য উদ্যোগ নেবার জন্য বলেছেন। অতএব এইটা হচ্ছে আমাদের কাজ আর কি, যে রাষ্ট্রকে বাধ্য করা জনগণের পাশে দাঁড়ানো, রাষ্ট্রের সাথে তদবির করা, রাষ্ট্রের সাথে সমঝোতা করা, দর কষাকষি করা, যে আমার এলাকার জন্য কিছু দিতে হবে, করতে হবে, আপনাকে কেন করবেন না। তো এই পদ্ধতিতেই আমরা আমাদের সকল সম্ভাব্য প্রার্থীরাই এলাকায় কাজ করে যাচ্ছে এবং রাষ্ট্রের সাথে প্রশাসনের সাথে যেখানে দেন দরবার করার সুযোগ আছে সেটা আমরা করে যাচ্ছি।